দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশে অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার কাছে ফিরব, তার আগে দেখে নেই যে পত্রিকার পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করে নিয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে, কপোতাক্ষে আরও টাকা ঢালছে সরকার, অনিয়মের সুফল কম, খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিন সমাবেশ করবে বিএনপি। ব্যবসায়ী সম্পত্তি ক্রয় ও ব্যবসায় অনুমতি নেননি মতিউর। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম, বগুড়া কারাগারের ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। দৈনিক সমকাল তাদের শিরোনাম, দুর্নীতি দমনে কথা বেশি কাজ কম, তারেককে দেশে ফেরাতে আইনি জটিলতা রয়েছে সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, আজিজকে নিষেধাজ্ঞার ব্যাখ্যা পেন্টাগনের, চট্টগ্রামের ট্রেনে তরুণী ধর্ষণ। দৈনিক যুগান্তর তাদের শিরোনামে, আরও 2 আসামি গ্রেপ্তার, ছাগলে তছনছ মতিউরের সাজানো বাগান, মেয়ের ক্ষোভ বাবারে ছাড়ুম না। দেশ রূপান্তর তাদের শিরোনামে আছে, আইসিইউ নেই 33 জেলায়, পরীক্ষা কেন্দ্রের ব্যবসাও জমজমাট। বণিক বার্তা তাদের শিরোনাম, গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন 50%। দ্য ডেইলি স্টার, ফরেন ডিবেট কস্ট টু স্পাইরাল, এ মনোরিক এন্ড টু এ ডেয়ারিং জেল ব্রেক। আমরা শিরোনামগুলো দেখে নিলাম। তো সবগুলো পত্রিকায় যে বিষয়টি স্থান পেয়েছে সেটি হচ্ছে বগুড়ায় চাঞ্চল্যকর আসামি পলায়নের ঘটনা, যেখানে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি ছাদ ফুটো করে পালিয়ে যায়। আবার পালানোর ঘণ্টা কয়েক পরেই তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা বিষয়টি কারাগারের, বিশেষ করে কারাগারের নিরাপত্তা বিষয়টি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি প্রথমেই আমি যদি বলতে চাই যে বিষয়টি দুঃখজনক। এই অর্থেই দুঃখজনক যে একটি জেলখানায় যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা 4 জন একটি জায়গায় একটি কক্ষে ছিল, ছাদ ফুটো করে তারা পালিয়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকার কথা। নিয়ম অনুযায়ী একজন কয়েদি যখন থাকেন যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেখানেই কিন্তু একজন আনসার অথবা কারা নিরাপত্তা রক্ষীর কেউ একজন থাকেন। ভিতরে নিরস্ত্র অস্ত্রধারী সদস্য থাকেন। তারা ছাদ ফুটো করে বের হয়ে চলে গেল। সেখানেও কিন্তু যে কারাগার আছে তার চারপাশে, দেয়ালের চারপাশে সব জায়গায় অস্ত্রধারী এপিবিএন সদস্য বা কারা কর্তৃপক্ষ সদস্য, পুলিশ সদস্য থাকার কথা। সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল। তারও আগে আরেকটি বিষয় হলো, ছাদ ফুটো করেছে, যেটাতে অনেকটা সময় লেগেছে, অনেকটা সময়ের ব্যাপার। এটি কিন্তু একদিনে তারা করতে পারেনি, নিশ্চয়ই কয়েকদিনের একটা পরিকল্পনা। আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত দেখে আসছি বা শুনে আসছি যে ফ্লোর ফুটো করে পালিয়ে যাওয়ার ঘটনা, ছাদ ফুটো করে, ছাদটা দৃষ্টি সীমার মধ্যেই থাকে। হয়তো আমরা যদি মেঝে ফুটো করে পালানোর পরিকল্পনা করি, সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা কিছু দিয়ে আমরা সেটা ঢেকে রাখতে পারি, কিন্তু সেটি তো ঢেকে রাখার কোনো সুযোগ ছিল না। আর তাছাড়া আরেকটি বিষয় হলো যে এখানে কিন্তু শব্দ হতে পারে। আর আমরা যেটা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, যে বালতির যে ধরার যে শিকটা ছিল লোহার, এটা দিয়ে ফুটো করেছে। এটা স্ক্রুড্রাইভার। যদিও এই ছাদটা, আপনি জানেন যে 1883 সালে নির্মিত হয়েছে এই বগুড়ার কারাগার, প্রায় 150 বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত। তাই বলে সেটি কিন্তু মানে এমন কোনো পর্যায়ে চলে যায়নি যে ছাদ সহজে ফুটো করে ফেলতে পারবে। এই জায়গাগুলো নিয়ে আলোচনা একটু আসছে যে কেন তারা কিভাবে ছাদ ফুটো করলো, সেটি কারা কর্তৃপক্ষের ওখানে যারা আছে নিরাপত্তা, তারা কেউ বুঝতে পারলো না। কম্বল, গায়ের কাপড় খুলে, তাদের গায়ে দেওয়ার কম্বল, এগুলো দিয়ে তারা রশি বানিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করে পার হয়ে গেছে। এই বিষয়গুলো, সেই যে প্রাচীর, সুবিশাল প্রাচীর, সেখানেও কিন্তু নিরাপত্তার প্রহরীরা থাকার কথা বা থাকে নিঃসন্দেহে। কিন্তু 4 জনের যে পলায়ন, বিশাল একটা কর্মযজ্ঞ, জি, এতে মানে কেউই টের পেল না। সেটা একটু এই জন্যই আমি বলেছি যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ এই জায়গাটিতে যদি এরকম হয়, তাহলে মানুষ এগুলো নিয়ে কথা বলছে এই জন্যই যে আর আরেকটি বিষয় নিয়ে কথা বলেছে, 4 জনকে কেন এক জায়গায় রাখা হলো। গতকালকে আমরা দেখেছি যে ডিআইজি প্রিজন ওখানে গিয়েছিল, উনি বলেছিল যে এই 1 জুনই তাদেরকে এই অন্য জায়গায় তারা ছিল 4 জন, এদেরকে এই জায়গায় আনা হয়েছে এক রুমে। কিন্তু এক রুমে 4 জনকে রাখার বিষয়টিও কিন্তু নিয়ে অনেকেই কথা বলেছে যে কেন তাদেরকে 4 জনকে একসাথে রাখা হলো। এই জন্য তারা পরিকল্পনা করতে পেরেছে যে আমরা কি করতে পারি।
চারজনের একটা পরিকল্পনা, আর দীর্ঘদিন ধরে তারা কি পরিকল্পনা করেছে, যে এই বিষয়ে প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তার বিষয়ে প্রশ্ন থেকে যায়। যে আমরা আজকে যেটা দেখছি সংবাদে যে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এবং 6 সদস্যের একটা তদন্ত কমিটিও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, তারপর তদন্তের পরেই হয়তো প্রকৃত ঘটনা বেরোবে, তখন জনসম্মুখে উন্মুক্ত হবে বিষয়টি। জি, আমরা দৈনিক যুগান্তরের শিরোনাম দেখলাম, সেখানে আছে যে মেয়ের ক্ষোভ বাবারে ছাড়ুম না, ছাগলকাণ্ডে মতিউরের সাজানো বাগান তছনছ। জি, এনবিআর এর যে সদস্য মতিউর নিয়ে যে ঘটনাটি দুর্নীতি নিয়ে, সেটি নিয়ে তার মেয়ে এই ধরনের একটি মন্তব্য করেছে যে বাবাকে ছাড়ুম না, তার জন্য আমার মাকে সে কষ্ট দিয়েছে, তাদেরকে তার কষ্ট দিয়েছে, তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু হয়তো ব্যক্তিগতভাবে তাদের ক্ষোভ রয়ে গেছে, এই বিষয়টি নিয়ে কথা বলছে। এবং মতিউর রহমানের যে বিষয়টি, এটি ওই ছাগল কাণ্ড থেকে ঘটিত যে আজকে যে বিষয়, সেই জায়গা থেকে উঠে আসা, এবং এটাকে কেন্দ্র করে আপনি জানেন যে সাদেক এগ্রো, যাদের যে কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল, এরপরে তো সেটি আলোচনায় চলে আসে, এই আলোচনা থেকে সেই আলোচনাটাও চলে আসছে, এরকম বিষয়টি আসছে। তো আসলেই এই জায়গাগুলোতে আরও বেশি কর্তা ব্যক্তি যারা রয়েছেন, তারা যদি এই বিষয়গুলোতে জোর দেন যে দুর্নীতিগ্রস্ত যারা জড়িত, দুর্নীতি থেকে তারা কাজগুলো করছে, পরবর্তীতে তাদেরকে ধরা হয়, আগে কেন ধরা হয় না, এটি নিয়েও মানুষের মনে কথা আছে। আমি মেয়ের কথা প্রসঙ্গে অন্যদিকে চলে গেলাম। আমরা জানি যে সাদেক এগ্রোর যে মোহাম্মদপুরে তাদের যে ফার্ম রয়েছে, সেই ফার্মে কিন্তু অভিযান চালাবে ডিএনসিসি, সেটি আজকে অভিযান চালানোর কথা। তার মানে এই যে কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল, এগুলো মানুষের সাধারণের মনে কিন্তু প্রশ্ন জাগে যে এটি কী করে সম্ভব, কৌতূহলের কোনো শেষ নেই। সেই শুরু থেকেই কুরবানি ঈদকে কেন্দ্র করেই, যদিও তার আগেও তাদের একটি এই সাদেক এগ্রোর একটি ছিল, মাস 2 আগে তারা একটা প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত একটি প্রদর্শনী করেছিল গরু নিয়ে, সেখান থেকেই তার আলোচনায় আসছে। তো কুরবানির ঈদে এসে ওই যে মতিউরের ছেলে 15 লক্ষ টাকার ছাগল সেটি 12 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে, সেইখান থেকেই আজকে এই পর্যায়ে উন্নত হচ্ছে। সবগুলো বিষয় আরও জানা যাবে, যদিও তিনি পালিয়ে গেছেন। প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা, একটি ঘটনাকে কেন্দ্র করে এটার পেছনে আরও জড়িত বিষয়গুলো উঠে আসে। আমরা সেটি প্রত্যাশা করি যে উঠে আসুক, সবকিছু জেনে যাক মানুষ। আর একটা দেশের রূপান্তর, সেখানে তাদের শিরোনাম আছে আইসিইউ নেই 33 জেলায়। উদ্বেগজনক খবর, খুবই উদ্বেগজনক। আপনি সঠিক বলেছেন যে উদ্বেগজনক এই অর্থেই, আমাদের 64টি দেশের জেলার একটি দেশ, সেখানে 33 জেলায় যদি আইসিইউ না থাকে, কারণ একজন রোগীর কিন্তু শেষ যে পর্যায় ধাপ, সেই ধাপের নামে কিন্তু আইসিইউ, নিবিড় পরিচর্যা কেন্দ্র, সেটি যদি 33 জেলায় নাই থাকে, তাহলে ওই জেলার মানুষগুলো যদি এরকম একটি ইমার্জেন্সি হয় যে তাকে আইসিইউতে নিতে হবে, তখন করবে কি? আইসিইউর পেশেন্টকে যদি মানে আইসিইউর পেশেন্ট কখন হয়, ওই পেশেন্টকে যদি এখন সে ধরা গেল যে এটি নাই, মুমূর্ষু অবস্থায় নাই, কথা ময়মনসিং নাই, পাবনাতে নাই, পাবনা থেকে 33টা জেলা ঢাকায় আনতে বা যেখানে আইসিইউ আছে সেখানে নিতে, তার অবস্থাটা কি হতে পারে? তো এই বিষয়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, কর্তৃপক্ষ আছে, সরকার আছে, তারা এটি দেখভাল করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করি। পরবর্তী আরও যদি আমরা দেখি শিরোনামগুলো, সেই ক্ষেত্রে সব তারেক জিয়াকে সাজার মুখোমুখি করতে প্রচেষ্টা, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন। যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই তারেক জিয়া, উনি যেহেতু একজন আসামি এবং উনি দেশ থেকে দেশের বাইরে আছেন, তাকে দেশে যদি আনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে আসা উচিত, এবং আইনি প্রক্রিয়া যতগুলো আছে সবগুলো প্রক্রিয়া শেষ করে, জটিলতা থাকলেও সেটি বহির যে সম্পর্ক আর কি, বাইলেটারাল দুই দেশের যে আলোচনার মাধ্যমে যে প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো মেনটেন করে যদি তাকে আইনের আওতায় আনার প্রয়োজন হয়, দেশে আনা অবশ্যই আনবে। সেটি সাধারণ জনগণও সেটি চাই যে তার বিচার হোক, যে ইয়েতে জড়িত আছে। সে প্রত্যাশা আমাদেরও, যেহেতু একজন আসামি, তারা সুষ্ঠু বিচার হবে এবং জনগণ তার থেকে একটা শিক্ষা পাবে, জানবে, জনগণের কাছে উন্মুক্ত হবে সেটি। তো এই ছিল আমাদের পত্রিকা চোখের দেশ অনুষ্ঠান। আমরা আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।